বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে সম্প্রতি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে ক্লাস নেওয়ার একটি ব্যবস্থা চালু হয়েছে। এর পিছনে অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল করিম স্যারের যথেষ্ট ভূমিকা রয়েছে। উনি অনেক চেষ্টা করে আমাদের সব স্যারদেরকে সম্পৃক্ত করে এই করোনা মহাসংকটের মধ্যে যাতে শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত হয় সেই জন্য এই ক্ষুদ্র প্রয়াস। তো তোমরা নিশ্চয়ই জানো, ইতিমধ্যেই ফেসবুকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রোগ্রাম বা রুটিন দিয়ে দেওয়া হয়েছে। সেই রুটিনে আজকে 11টা 30 মিনিট থেকে আমার একটি ক্লাস রয়েছে, সেটি নবম শ্রেণীর রসায়ন বিষয়ের উপর। তো আমি চেষ্টা করব অন্তত কিছুটা হলেও তোমাদেরকে সাহায্য করার জন্য। জানি না কতটুকু সাহায্য তোমাদের হবে, সেটা তোমরা বিচার করবা। আমি আমার দিক থেকে কিছুটা হলেও ইনশাল্লাহ চেষ্টা করব। এখানে একটি কথা না বললেই নয় যে গত 17 মার্চ থেকে আমরা শিক্ষকরা সবাই তোমাদের থেকে অনেক দূরে আছি, অর্থাৎ সরাসরি তোমাদের টাচে আমরা নেই। যে জন্য তোমরা হয়তো পড়াশোনা থেকে অনেকে একটু দূরে সরে আসছো, অথবা কেউ কেউ হয়তো নিজ দায়িত্বে পড়তেছো। কিন্তু যেদিন থেকে আমাদের এই অনলাইন স্কুল কার্যক্রম শুরু হয়েছে, তোমরা সবাই জানতে পেরেছো, সেদিন থেকে তোমরা নিশ্চয়ই এই পড়াশোনা আবার নতুন করে শুরু করেছো, এটা আমার বিশ্বাস। আজকে আমি নবম শ্রেণীর রসায়নের ৫ম অধ্যায়ের 5.1 যোজ্যতা ইলেকট্রন এই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা নিশ্চয়ই জানো, যারা ক্লাস 9-এ পড়ো, যে আমাদের এবছর প্রথম সাময়িকে 5ম অধ্যায় পর্যন্ত সিলেবাস ছিল, কিন্তু আমরা হয়তো 5ম অধ্যায়টা পরে শেষ করতে পারি নাই। সেই জন্য 5ম অধ্যায়টা পড়াবো। তারপরে এই অধ্যায় শেষ হলে আবার 6ষ্ঠ অধ্যায় থেকে বার্ষিকের সিলেবাসগুলো পড়ানো শুরু করব। তো আজকে আমার পড়ার বিষয় হলো যোজ্যতা ইলেকট্রন। এই যোজ্যতা ইলেকট্রন বিষয়টি তোমাদের সাথে আলোচনা করার পূর্বে আমার একটু জানতে হবে, যেটা আমরা 8ম শ্রেণীতে পড়ে আসছি, যে যোজ্যতা কি। তোমরা নিশ্চয়ই জানো যে অণু গঠন করার সময় একটি মৌল আরেকটি মৌলের সাথে যুক্ত হওয়ার একটা প্রবণতা শো করে বা দেখায়। একটি মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হবার যে সামর্থ্য বা ক্ষমতা, সেটি হলো ওই মৌলের যোজ্যতা। যদিও এই যোজ্যতার সংজ্ঞা আরও অনেক আছে, তো এটি মোটামুটি তোমাদের মনে রাখার জন্য সহজ একটি সংজ্ঞা, যে অণু গঠন করার সময় একটি মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হবার যে সামর্থ্য, সেটি হলো তার যোজ্যতা। আরেকটি বিষয় তোমরা জানো যে কোনো পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো নিশ্চয়ই কতগুলো শেল বা কক্ষপথে আবদ্ধ থাকে। তোমরা জানো নিলস, তারপরে রাদারফোর্ড মডেল, এগুলো 3য় অধ্যায়ে পড়ানো হয়েছে। সে অধ্যায়গুলোতে বলা হয়েছে যে পরমাণুর কেন্দ্রে থাকবে প্রোটন এবং নিউট্রন, আর এই কেন্দ্রকে, নিউক্লিয়াসকে বেষ্টন করে কতগুলো কক্ষপথে ঘুরতে থাকবে ইলেকট্রন সমূহ। তো এই ইলেকট্রন সমূহ যখন ঘুরবে, তখন প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ এগুলো রয়েছে। এর মধ্যে আবার কতগুলো উপকক্ষপথ রয়েছে। সেই
কক্ষপথ, উপকক্ষপথ এগুলোর মধ্যে সর্বশেষ কক্ষপথে যে কতটি ইলেকট্রন থাকবে সেটি হলো তার যোজ্যতা ইলেকট্রন। আবার বলছি কথাটা, কোনো পরমাণুর বা মৌল বলতে পারি আমরা, বা কোনো পরমাণুই বলি, যে কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেটি হবে তার যোজ্যতা ইলেকট্রন। আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো সোডিয়াম। সোডিয়াম একটি পরমাণু যার প্রতীক Na, তার সংকেত Na। এই সোডিয়াম পরমাণুটির পারমাণবিক সংখ্যা তোমরা জানো, এটা 11। অর্থাৎ এর কেন্দ্রে 11টি প্রোটন রয়েছে আর তার বাইরে বিভিন্ন কক্ষপথে 11টি ইলেকট্রন রয়েছে। আমরা যদি এটা ডায়াগ্রাম অঙ্কন করি তো দেখতে পারবো যে এটা তার নিউক্লিয়াস, এটা তার প্রথম কক্ষপথ। এই প্রথম কক্ষপথে রয়েছে 2টি ইলেকট্রন, তার পরের কক্ষপথে রয়েছে 8টি ইলেকট্রন, এই গেল 10টি, আর তার সর্বশেষ কক্ষপথে রয়েছে 1টি ইলেকট্রন। যেহেতু এই সোডিয়াম পরমাণুটির সর্বশেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, সেই জন্য এটির যোজ্যতা ইলেকট্রন 1। এটির যোজ্যতা ইলেকট্রন 1। অনুরূপভাবে আমরা আরেকটি পরমাণুর ডায়াগ্রাম অঙ্কন করতে পারি, সেটি হলো অক্সিজেন। অক্সিজেন পরমাণু যার পারমাণবিক সংখ্যা 8। আমরা যদি এর ডায়াগ্রাম অঙ্কন করি তো দেখব প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, শেষ কক্ষপথে আছে 6টি ইলেকট্রন। তাহলে অক্সিজেন পরমাণুর যোজ্যতা ইলেকট্রন 6টি, অতএব তার যোজ্যতা ইলেকট্রন 6। এখন প্রশ্ন হলো যে যোজ্যতা ইলেকট্রনে কি কোনো মৌলের যোজ্যতা? এটা কোনো কোনো ক্ষেত্রে সঠিক হয়, সব ক্ষেত্রে হবে না। যোজ্যতা ইলেকট্রন সংখ্যা যত, ততই তার যোজনী হবে, এটার কোনো এরকম একেবারে একচাটিয়া কোনো নিশ্চয়তা নেই। কারণ সোডিয়ামের শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে, অতএব তার যোজ্যতা ইলেকট্রন 1, তার যোজনীয় 1। কিন্তু অক্সিজেনের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে, তাই বলে তার যোজনী কিন্তু 6 নয়। যত সংখ্যক ইলেকট্রন ততই তার যোজনী, তা কিন্তু বলিনি আমি, কিন্তু এই সংখ্যাটা দ্বারা যোজনী নির্ণয় করা যায়, সেই জন্য এটাকে যোজ্যতা ইলেকট্রন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কিভাবে? যে এই সোডিয়াম যে পরমাণুটি আছে, এটি যদি তার কোনো নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, তাহলে দেখা যায় যে তার নিকটতম আছে কে? সোডিয়ামের কাছাকাছি আছে নিয়ন। নিয়নের পারমাণবিক সংখ্যা 10। তাহলে তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে। তো এই সোডিয়াম যদি নিয়নের মতো বিন্যাস অর্জন করতে চায়, তবে তাকে 1টি ইলেকট্রন ত্যাগ করতে হবে। সেই আলোকে আমরা বলতে পারি যে এটার যোজন ইলেকট্রন 1 এবং তার যোজ্যতাও 1, কারণ সে 1টি ইলেকট্রন দান করে। এই ধারণার থেকে আমরা বলতে পারি যে সোডিয়ামের ক্ষেত্রে তার যোজ্যতা ইলেকট্রনের যত, তার যোজনীয় তত। অক্সিজেনের মধ্যে আসি। অক্সিজেনের তো পারমাণবিক সংখ্যা 8, কিন্তু তার শেষ কক্ষপথে রয়েছে 6টি ইলেকট্রন। তার যোজ্যতা ইলেকট্রন 6, ঠিক আছে, কিন্তু অক্সিজেনের যোজ্যতা বা যোজনী কিন্তু 6 নয়। এটা আমরা জানি, তোমরা সবাই জানো অক্সিজেনের যোজনী 2। তো কেন 2 হলো? এই 2 পেতে গেলে আমার 6-এর প্রয়োজন পড়ে কিনা দেখো তো। অক্সিজেন তারও নিকটতম নিষ্ক্রিয় মৌল হলো নিয়ন, যার পারমাণবিক সংখ্যা 10। এখন অক্সিজেন যদি ওই নিয়নের গঠন লাভ করতে চায়, তবে তাকে 2টো ইলেকট্রন ধার করতে হবে, 2টো ইলেকট্রন নিতে হবে কিংবা শেয়ার করতে হবে। অর্থাৎ সেই অষ্টক হতে গেলে 2-এর দরকার, তাহলে অষ্টক হতে গেলে 2-এর দরকার, তার আছে 6।
তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে 2 পাওয়া যায়। তাহলে ওই 2 পেতে গেলে আমার কিন্তু এই 6 লাগছে, 6-এর প্রয়োজন ছিল, কারণ 6 না থাকলে আমি 2 পেতাম না। এই জন্য অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6, কিন্তু তার যোজনী 2। এরকম আরও অনেক মৌল আছে যে আমরা শেষ কক্ষপথের ইলেকট্রন থেকে মৌলের যোজনী নির্ণয় করতে পারবো এবং তার যোজ্যতাও আমরা জানতে পারবো বা তার ইলেকট্রন কতটাও জানতে পারবো। এ প্রসঙ্গে এই যে যোজনী, আমি বলেছিলাম যে অণু গঠন করার সময় একটি মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হবার যে সামর্থ্য, আমরা তাকে বলছিলাম যোজনী। এখন এই সংজ্ঞাটা আরও সংজ্ঞা আছে এটার বাইরেও। যেমন মনে করো যে কোনো মৌল যত সংখ্যক হাইড্রোজেনকে সে শেয়ার করতে পারে কিংবা যত সংখ্যক ক্লোরিনকে শেয়ার করতে পারে বা তার সাথে বন্ধন তৈরি করতে পারে, সেটাও তার যোজনী হয়, সেটাও তার যোজনী হয়। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি। তোমরা জানো আমাদের রান্নার কাজে ব্যবহৃত সবচাইতে একটি পরিচিত গ্যাস, যার নাম মিথেন, যার রাসায়নিক সংকেত CH4। এই যে মিথেন যে অণুটি আমি লিখলাম, তোমরা জানো যে এখানে কার্বন, যার পারমাণবিক সংখ্যা 6। কি বলো, সবাই জানো না এটা পারমাণবিক সংখ্যা 6? কি বলো মাহফুজ, বলো তো কত এটা পারমাণবিক সংখ্যা? এই তো 6, তুমি ঠিক বলেছ। আচ্ছা, তাহলে সেই 6 মানে কি? 6 মানে হলো তার শেষ কক্ষপথে 6টি, তার মোট পারমাণবিক সংখ্যা 6, তার শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। আমরা তার ডায়াগ্রামটা অঙ্কন করি। প্রথম কক্ষপথে আছে 2টি, পরের কক্ষপথে আছে 4টি। এখন দেখো হাইড্রোজেন তার শেষ কক্ষপথে আছে 1টি করে ইলেকট্রন। এখন এই কার্বন তার শেষ কক্ষপথে অষ্টক পূরণ করার জন্য, কার্বন তার শেষ কক্ষপথে অষ্টক পূরণ করার জন্য সে 4টি হাইড্রোজেনের সাথে শেয়ার করে। যদিও আমি তোমাদের এখনও সমযোজী বন্ধন পড়াইনি, আমার সামনে আসবে সমযোজী বন্ধন পড়াবো, কিন্তু কিভাবে কতটা হাইড্রোজেন ধরলে তার যোজনী এত হয় সেটা বোঝানোর জন্য আমাকে এই কথাটা বলতে হচ্ছে। এখন দেখো এখানে কার্বন তার চারপাশে 4টি হাইড্রোজেন শেয়ার করে একটা যৌগ গঠন করেছে, অর্থাৎ সে 4টি হাইড্রোজেন ধরেছে, অর্থাৎ এখানে কার্বনের যোজনী 4। তোমরা এটাও জানবে যে কার্বনের যোজনী 2ও আছে। আমি পর্যায়ক্রমে বলবো, পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করব, তখন জানতে পারবো আমরা যে কার্বনের যোজনী কখন 2 হয়, আবার কখন কার্বনের যোজনী 4 হয়। এখন আমি যে পয়েন্টে ছিলাম যে সে যতটি হাইড্রোজেন শেয়ার করতে পারবে তত তার যোজনী। এই কারণে আমি বললাম যে সে কার্বন 4টা হাইড্রোজেন শেয়ার করতে পারছে, এই জন্য তার যোজনী 4। আমরা যদি আরেকটি অণুর কথা চিন্তা করি, খুব সহজ যে অণুটি, যেটি আমাদের জীবনযাত্রার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি যৌগ, সেটি হলো পানি, যার রাসায়নিক সংকেত H2O। এই পানি এটি রাসায়নিক পদার্থ, কিন্তু আমরা ওটা জানি না অনেকে যে রাসায়নিক পদার্থ, আমরা সাধারণ পানি মনে করি, কিন্তু পানি একটি রাসায়নিক পদার্থ। এটার সংকেত H2O। এখানে অক্সিজেনের দেখা যাচ্ছে যে অক্সিজেন 2টি হাইড্রোজেনকে ধরেছে, অর্থাৎ 2টি হাইড্রোজেনের সাথে সে শেয়ার করেছে, এই জন্য তার যোজনী এখানে 2। আমরা যদি এটাকে অন্যভাবে একটু চিন্তা করি, অক্সিজেনের যোজনী কেন 2, তাহলে আমরা চিন্তা করতে পারি এরকম যে অক্সিজেন এটা তার ভিতরের কক্ষপথ, এটা তার নিউক্লিয়াস, এখানে তার এক জোড়া ইলেকট্রন, এখানে এক জোড়া ইলেকট্রন, এখানে একটা, এইখানে একটা, এই পাশে একটা হাইড্রোজেন আছে, এই পাশে একটা হাইড্রোজেন আছে। এখন এই হাইড্রোজেনের একটা ইলেকট্রনের সাথে অক্সিজেনের একটা ইলেকট্রন শেয়ার করছে, অর্থাৎ বিষয়টা এই রকম
যে আমি যদি একটা অক্সিজেন হই তাহলে আমার দুইটা হাত আছে, আমি যদি একটা অক্সিজেন হই তাহলে আমার দুইটা হাত আছে। তো আমি একটা হাত দ্বারা এই পাশে একটা অক্সিজেনের সাথে হ্যান্ডশেক করলাম, আরেকটা হাত দ্বারা আরেকটা হাইড্রোজেনের সাথে আমি হ্যান্ডশেক করলাম, তাহলে আমার এখানে দেখা গেল যে আমার একটা অক্সিজেন দুই হাত দিয়ে সে দুটো হাইড্রোজেন ধরতে পেরেছে, এই জন্য তার যোজনী 2। ওকে, তো এভাবে আবার যদি কোনো মৌল কতটা ক্লোরিন শেয়ার করতে পারে সেটাও তার যোজনী হয়। অর্থাৎ এখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের যোজনীকে স্ট্যান্ডার্ড ধরে, হাইড্রোজেন এবং ক্লোরিনের যোজনীকে স্ট্যান্ডার্ড ধরে ধরে চিন্তা করা হয়েছে যে যে যতটি হাইড্রোজেন ধরতে পারবে ততই তার যোজনী, কিংবা যে যতটা ক্লোরিন ধরতে পারবে ততই তার যোজনী। এই বিষয়টাকে আরও একটা অন্যভাবে ব্যাখ্যা করা যায়। কিভাবে? সেটা হলো যে কে কতটা হাইড্রোজেন কিংবা ক্লোরিন কোনো যৌগ থেকে অপসারণ করতে পারে সেটাও তার যোজনী হয়। আমরা একটা বিক্রিয়া লিখি, তোমরা সবাই বিক্রিয়া জানো, যেমন জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা বিক্রিয়াগুলো তৈরি হয় জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এখানে মনে করো যে আমি জিঙ্কের যোজনী জানি না, আমার জিঙ্কের যোজনী জানা নাই, তো দেখা যাচ্ছে যে এখানে দুইটা হাইড্রোজেন ছিল, এই দুইটা হাইড্রোজেনকে জিঙ্ক সেখান থেকে সরাইয়ে দিয়ে সেই জায়গায় নিজে বসে একটা নতুন যৌগ তৈরি করছে যার নাম জিঙ্ক সালফেট। তাহলে হাইড্রোজেনের সাথে যেমন যুক্ত হইতে পারলে তার যোজনী যত হয়, ওই রকমই যদি কোনো মৌল কোনো যৌগ থেকে যতটা হাইড্রোজেন অপসারণ করতে পারে সেটাও তার যোজনী হয়। তুমি লক্ষ্য করে দেখো, এখানে জিঙ্ক মৌলটি সালফিউরিক অ্যাসিড থেকে দুটো হাইড্রোজেনকে অপসারণ করেছে এবং সেখানে সে বসেছে, তার মানে সে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারছে, এই জন্য তার যোজনী 2। এভাবে অন্য কোনো মৌল যদি কোনো জায়গা থেকে ক্লোরিনকে সরাইতে পারে সেটাও তার যোজনী হবে। অতএব এভাবেও বলা যায় যে কোনো মৌল যত সংখ্যক হাইড্রোজেন কিংবা যত সংখ্যক ক্লোরিনের সাথে শেয়ার করতে পারে কিংবা বন্ধন তৈরি করতে পারে কিংবা যত সংখ্যক হাইড্রোজেন কিংবা ক্লোরিনকে অপসারণ করতে পারে সেটাও তার যোজনী হয়। যোজনীর আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হলো অক্সিজেন দিয়া। অক্সিজেন দিয়া কেমন হবে? যেমন মনে করো এই একটা যৌগ লিখলাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন এখানে তুমি লক্ষ্য করে দেখো যে ম্যাগনেসিয়াম অক্সাইড এই ক্ষেত্রে একটা অক্সিজেন আছে, এই একটা অক্সিজেন কে ধরেছে? ম্যাগনেসিয়াম। আমরা অক্সিজেনের যোজনীটা জানি, কি বলো শরীফুল? তুমি জানো অক্সিজেনের যোজনী? তুমি জানো অক্সিজেনের যোজনী 2। তাহলে তার সাথে বন্ধন গঠন করেছে ম্যাগনেসিয়াম। অক্সিজেনের সাথে কোনো মৌল যদি যুক্ত হয় তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাকে 2 দিয়ে গুণ করলেই তার যোজনী পাওয়া যাবে। তাহলে অক্সিজেন একটা, অক্সিজেন এখানে একটা আছে, তাকে 2 দিয়ে গুণ করো, কত পাওয়া গেলো? 2। অতএব ম্যাগনেসিয়ামের যোজনী 2। এভাবেও যোজনী নির্ণয় করা যায়। অতএব যোজনীর সংজ্ঞা আমরা অনেকভাবে দিতে পারি, আরও উচ্চতর ধারণায় আরও অনেক সংজ্ঞা আছে, তো আমরা সবগুলো নিয়ে আলোচনা করব না, যেহেতু তোমরা ক্লাস 9-এ পড়ো। 9 উপযোগী যে সংজ্ঞাগুলো আমি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন এই যোজনীর আরও কথা আছে, যে আমি বলছিলাম যে পরিবর্তনশীল যোজনী। তোমরা জানো যে একটি মৌলের অনেক সময় অনেকগুলো যোজনী থাকে। আমি একটা খুবই পরিচিত মৌল লিখলাম কার্বন। তোমরা জানো এটার যোজনী 2 আছে, এটার যোজনী 4 আছে। যদি কোনো মৌলের এরকম একাধিক যোজনী থাকে, যদি কোনো মৌলের এইরকম একাধিক যোজনী থাকে, ওই মৌলটাকে বলা যাবে পরিবর্তনশীল যোজী মৌল, আর তার যোজনীকে বলা যাবে পরিবর্তনশীল যোজনী। ভেরিয়েবল ভ্যালেন্সি, পরিবর্তনশীল যোজনী। ওই মৌলটাকে বলবো না, যে মৌলটার একাধিক যোজনী আছে
সেই মৌলটাকে বলবো পরিবর্তনশীল যুজি মৌল। আর তারই যে একাধিক যোজনী থাকার যে বিষয়টা, এইটাকে আমরা বলবো পরিবর্তনশীল যোজনী। কার্বনের যোজনী 2 আছে, কার্বনের যোজনী 4 আছে। তোমরা লক্ষ্য করলে দেখবা কার্বনের অতি পরিচিত 2টি যৌগ লিখলাম, একটা কার্বন মনোক্সাইড, একটা কার্বন ডাইঅক্সাইড। এখন ওই যে আমি বলেছিলাম তোমাদের যে অক্সিজেন যতটা আছে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলেই সেই মৌলের যোজনী পাওয়া যাবে। এখানে তুমি দেখো কার্বন মনোক্সাইড, এখানে অক্সিজেন একটা আছে, তাহলে অক্সিজেন যদি একটা থাকে তুমি তাকে 2 দিয়ে গুণ করো, অথবা হলো 2। অতএব এই যৌগে কার্বনের যোজনী 2। এখানে আসো, এখানে তোমার দেখো অক্সিজেন কয়টা আছে? 2টা। তাহলে অক্সিজেন 2টা, তুমি তাকে 2 দিয়ে গুণ করো, গুণ করলে কত পাবা? 4। অতএব এই যৌগে কার্বনের যোজনী 4। এভাবে আমরা দেখতে পারলাম যে একটা মৌলেরই একবার যোজনী 2 হয়, আবার যোজনী 4 হয়। অতএব কার্বন একটি পরিবর্তনশীল যোজী মৌল এবং তার যোজনীকে আমরা বলবো পরিবর্তনশীল যোজনী। তো আমার সময় শেষ হয়ে গেছে। যদি আল্লাহ পাক তৌফিক দেন, পরবর্তী দিনে এই যোজনী সম্পর্কে আরও কিছু কথাবার্তা বলার পরে আমরা সরাসরি আয়নিক বন্ধন, সমযোজী বন্ধনে চলে যাব। তো আজকে তোমাদের যে বিষয়গুলো আলাপ আলোচনা করলাম, এর মধ্যে যতটুকু ভুল ত্রুটি হয়েছে সেটা বিচার বিবেচনা করার দায়িত্ব তোমাদের। তো সম্মানিত অভিভাবক এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী যারা আছো, সবাইকে আমার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।